আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মুসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার একাদশ শ্রেণীর মানবিক শাখা ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমি আমার ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এখন চলছে বিজয়ের মাস ডিসেম্বর। আমি তোমাদের এই বিজয়ের মাসে আমি তোমাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে ক্লাস টেস্ট পরীক্ষা সিটি 1, সেই সিটি 1 পরীক্ষায় নিশ্চয়ই আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের ক্লাসগুলো যেগুলো অনলাইনে আছে তার ভিত্তিতেই তোমরা পড়াশোনা করবে এবং আমি যে গত বুধবারে বলেছিলাম যে তোমরা গত ক্লাস পর্যন্ত যা পড়ানো হয়েছে তার উপর ভিত্তি করে প্রিপারেশন নিবে এবং সিলেবাস হচ্ছে অধ্যায় 1 এবং অধ্যায় 3-এর গত ক্লাস পর্যন্ত যা পড়িয়েছি সে পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের ক্লাসে যাই। আমি আজকে পড়াবো তোমাদের অর্থনীতি প্রথম পত্র, যার বিষয় কোড 109। আমি পড়াবো অধ্যায় 3। অধ্যায় 3-এর শিরোনাম হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, এবং আজকের বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ধরনের উৎপাদন বিধি। এটি আমরা গত ক্লাস থেকেই পড়া শুরু করেছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম উৎপাদন বিধি, যে 3টি বিধি আছে। একটি হলো ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, ক্রমবর্ধমান উৎপাদন বিধি এবং সমানুপাতিক উৎপাদন বিধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে পড়ব এই 3টি উৎপাদন বিধির মধ্যে গত ক্লাসে পড়েছি আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, আর আজকের ক্লাসে আমরা পড়ব ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে আজকের বিষয়বস্তুর অধীনে আমরা আমাদের পাঠ্যসূচি জেনে নিলাম। চলো আমরা আমাদের পাঠ্যসূচির অধীনে আমাদের বিষয়বস্তুর অধীনে আমাদের পাঠ্যসূচি কি আমরা সেটি জানি। প্রথমেই আমাদের পাঠ্যসূচির শুরুতে রয়েছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ধারণা ব্যাখ্যা। তারপরে আমরা পড়ব যে এই বিধিটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে আমরা দেখব যে আজকে যে ক্লাস করব সেই ক্লাসের উপর ভিত্তি করে আমাদের সৃজনশীল প্রশ্ন কেমন হতে পারে তার একটি নমুনা কোশ্চেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পাঠ্যসূচিতে প্রথমে যে ইয়েটি আছে, যে আমরা কি বলেছি, প্রথম আমাদের পাঠ্যসূচির প্রথমে আছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এর ধারণা লাভ করব। তাহলে আমরা যখন একটি বিধি আমরা পড়ব, সেই বিধির প্রথমে আমরা পড়ব যে বিধির প্রবক্তা কে, মানে বিধিটি কে দিয়েছেন। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি দিয়েছেন অর্থনীতিবিদ টার্গো। সর্বপ্রথম এই বিধির সম্পর্কে ধারণা দেন। এটি তিনি দিয়েছেন অষ্টাদশ শতাব্দীতে। তিনি একজন ফরাসি অর্থনীতিবিদ। তার পরবর্তীতে তার এই বিধিটিকে অধ্যাপক এডওয়ার্ড ওয়েস্ট, অধ্যাপক মার্শাল, অধ্যাপক রিকার্ডো এবং অধ্যাপক ম্যালথাস, তারা সবাই অর্থনীতিবিদ। এই অর্থনীতিবিদগণ 19বিংশ শতাব্দীতে এই বিধির বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেন। তাদের মধ্যে ম্যালথাস সবচেয়ে এই বিধিটির পূর্ণতা দেন, অথবা আমরা এটা বলতে পারি যে ম্যালথাস এই বিধিটিকে, তাদের মধ্যে ম্যালথাস বিধিটিকে সুন্দরভাবে ব্যাখ্যা করেন। এবং এই ম্যালথাসের বিধিকে আধুনিক অর্থনীতিবিদ স্টিগলার ও স্যামুয়েলসন এই বিধির সমর্থন প্রদান করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি পড়লাম যে অর্থনীতি এই বিধিটির প্রবক্তা কে। এই বিধিটির প্রবক্তা হচ্ছে প্রথমে অর্থনীতিবিদ টার্গো। সর্বপ্রথম এই বিধির ধারণা দেন। তার এই বিধির তিনি যে ধারণা দেন সেই ধারণাটিকে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা প্রদান করেন অধ্যাপক এডওয়ার্ড ওয়েস্ট, অধ্যাপক মার্শাল, অধ্যাপক রিকার্ডো, অধ্যাপক ম্যালথাস। তারা কত সালের দিকে দেন? 19বিংশ শতাব্দীর দিকে।
আর অষ্টাদশ শতাব্দীতে হলো টার্গো এই বিধিটি সম্পর্কে ধারণা দেন এবং আধুনিক অর্থনীতিবিদ স্টিগলার এবং স্যামুলসন এই বিধির ম্যালথাস যে বিধির পূর্ণাঙ্গ বর্ণনা দেন বা পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেন, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করেন, সেটিকে সমর্থন প্রদান করেন। তার মানে হচ্ছে যে এই বিধিটি ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের থেকে শুরু করে আধুনিক অর্থনীতিবিদগণ পর্যন্ত সবাই এই বিধিটির প্রযোজ্যতা মেনে নিয়েছেন এবং গুরুত্ব মেনে নিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে এই বিধিটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এই বিধির প্রবক্তা জেনে নেওয়ার পর আমরা জানি যে এই বিধির মূল বক্তব্য কি। মূল বক্তব্য হচ্ছে যে এই বিধিটির আমরা যখন একটি বিধি পড়ব প্রথমে এই বিধি কে দিয়েছেন সেটি জানব, তারপরেই জানব মূল বক্তব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল বক্তব্য আমরা যেমন ভাব সম্প্রসারণের একটি থাকে, একটি সেন্টেন্স থাকে, তারপরে আমরা এটির ভাবকে সম্প্রসারণ করি অনেক অনেক কথা বলে, ঠিক এইরকমই একটি বিধির মূল বক্তব্য হচ্ছে ভাব সম্প্রসারণের স্টেটমেন্টের মতো, বাক্যের মতো। এখানে আমরা মূল বক্তব্যে 2 থেকে 3টি বাক্যের মধ্যে আমরা মূল বক্তব্য বলি, তারপরে এই বক্তব্যকে আমরা ব্যাখ্যা করি টেবিলের সাহায্যে বা ছকের সাহায্যে ও চিত্রের সাহায্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা মূল বক্তব্যটি জানি। যে আমরা এর মূল বক্তব্য হচ্ছে অন্যান্য উপকরণ স্থির থেকে, মানে উৎপাদনের যে 4টি উপকরণ আছে সকল উপকরণ আগে যেই পরিমাণ নিয়োগ ছিল সেই পরিমাণ নিয়োগের পরিমাণ স্থির থাকবে, অপরিবর্তিত থাকবে, থেকে একটি পরিবর্তনশীল উপকরণ, অর্থাৎ এখানে আমাদের একটি পরিবর্তনশীল উপকরণ স্বল্পকালে আমরা কি পড়েছিলাম, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে কিউ ইকুয়াল ফাংশন অফ এল এবং কে বার, অর্থাৎ অন্যান্য মূলধনের নিয়োগও স্থির থাকবে, শুধুমাত্র শ্রমের নিয়োগ পরিবর্তন হবে স্বল্পকালে। তাহলে স্বল্পকালে পরিবর্তনশীল উপকরণটি হচ্ছে শ্রমিক। অন্যান্য উপকরণ স্থির থেকে পরিবর্তনশীল উপকরণ শ্রমিকের নিয়োগ যে হারে বৃদ্ধি করা হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কি তোমরা বুঝতে পারছো টেকনিক্যাল ওয়ার্ডগুলো আমি এখানে বলে দিয়েছি। অন্যান্য উপকরণ মানে উৎপাদনের 4টি যে উপকরণ আছে 3টি উপকরণ স্থির থাকবে, সেগুলো কি কি, ভূমি, মূলধন, সংগঠন, সংগঠকের দক্ষতা, এগুলো স্থির থাকবে এবং শুধুমাত্র শ্রমের নিয়োগ পরিবর্তন করা হলে শ্রমের নিয়োগ পরিবর্তনের কারণে উৎপাদনের পরিমাণ বাড়বে। যদি এমন হয় যে শ্রমের নিয়োগ যে হারে বৃদ্ধি করা হয় মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। অর্থাৎ এই ক্ষেত্রে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু স্লাইডটি দেখে নাও যে আমরা কি বলেছি। এই বিধির ক্ষেত্রে কি হবে যে শ্রমের নিয়োগ আমরা যত বাড়াবো মোট উৎপাদন সে হারে বাড়বে না, মোট উৎপাদন তার চেয়ে কম হারে বাড়বে, সেটাকে বলা হচ্ছে কি ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। অর্থাৎ মোট উৎপাদন যে শ্রমের নিয়োগ যে হারে বাড়ানো হবে মোট উৎপাদন তার চেয়ে কম হারে বাড়বে এবং প্রান্তিক উৎপাদন কমতে থাকবে। মোট আমরা শ্রমের নিয়োগ বাড়াবো, প্রান্তিক উৎপাদন কমবে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা আমি বলে রাখি, সেটি আমি গত ক্লাসেও বলেছি যে প্রান্তিক উৎপাদন হচ্ছে কি মোট উৎপাদনের পরিবর্তনের হার জানা যায় প্রান্তিক উৎপাদনের মাধ্যমে। অর্থাৎ শ্রমের নিয়োগ যে হারে বাড়ানো হয় প্রান্তিক উৎপাদন যদি কমতে থাকে তার মানে বোঝা যায় কি মোট উৎপাদনের বৃদ্ধির হার কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরের ইয়েতে যাচ্ছি যে এই বক্তব্যটিকে আমি আগেই বলেছিলাম যে মানে যে অর্থনীতিবিদ যে প্রথমে যে আমাদের যে ইয়ে দিয়েছিলেন এর মধ্যে সকল অর্থনীতিবিদগণের মধ্যে অধ্যাপক মার্শাল এই বিধিটিকে সুন্দরভাবে বিজ্ঞানসম্মতভাবে সবচেয়ে ব্যাখ্যা করেছিলেন। সেই জন্য আমি অধ্যাপক মার্শাল যে মূল বক্তব্যটি দিয়েছেন সেটিকে আমি তুলে নিয়ে এসেছি। অধ্যাপক মার্শালের মতে অধ্যাপক মার্শালের পুরো নাম হচ্ছে অধ্যাপক আলফ্রেড মার্শাল। অধ্যাপক আলফ্রেড মার্শালের মতে মূল বক্তব্য হচ্ছে এই উৎপাদন বিধির যে উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকলে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে
অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করতে থাকলে উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে কি উৎপাদন কৌশলও অপরিবর্তিত থাকবে। এখানে মার্শাল চারটি উপকরণের মধ্যে আমরা বলেছিলাম তিনটি উপকরণ স্থির, যে কি বলেছিলাম, ভূমির পরিমাণ স্থির থাকবে, মূলধনের পরিমাণ স্থির থাকবে, সংগঠকের দক্ষতা স্থির থাকবে। কিন্তু মার্শাল তার মূল বক্তব্যের শুরুতেই বলে দিয়েছেন যে উৎপাদন কৌশলও স্থির থাকবে। তার মানে কি উৎপাদনের প্রক্রিয়া, উৎপাদন কৌশল কি কি আছে আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম, শ্রমনিবিড় উৎপাদন কৌশল, মূলধন নিবিড় উৎপাদন কৌশল। সেই উৎপাদন কৌশল যদি আমরা একটিতে উৎপাদন শুরু করি, উৎপাদন কৌশল সেটিতেই থাকবে উৎপাদন শেষ না হওয়া পর্যন্ত। তাহলে মার্শালের মতে কি উৎপাদন কৌশল যদি অপরিবর্তিত থাকে, স্থির থাকে, তাহলে নির্দিষ্ট পরিমাণ জমিতে, একই পরিমাণ জমিতে অধিক হারে শ্রম বা মূলধন নিয়োগ করতে থাকলে উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে তিনি বলেছেন, তিনি শ্রমকেও পরিবর্তনশীল ধরেছেন, মূলধনকেও পরিবর্তনশীল ধরেছেন। অর্থাৎ যদি শ্রমকে পরিবর্তনশীল ধরা হয় তাহলে অন্যান্য উপকরণ স্থির, আর যদি মূলধনকে পরিবর্তনশীল ধরা হয় তাহলে অন্যান্য উপকরণ শ্রমও স্থির থাকবে। সেই জন্য তিনি এই বিষয়টিকে এইভাবে এনেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মার্শাল কি বলেছেন, যে উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকলে, উৎপাদন কৌশল মানে কি শ্রমনিবিড় উৎপাদন কৌশল এবং মূলধন নিবিড় উৎপাদন কৌশল, আমরা যে কোনো একটিতে থাকব। যদি শ্রমনিবিড় উৎপাদন কৌশলে থাকি তাহলে শ্রমনিবিড় উৎপাদন কৌশলেই আমরা থাকব, এবং মূলধন নিবিড় উৎপাদন কৌশলে থাকলে আমরা মূলধন নিবিড় উৎপাদন কৌশলেই থাকব। তাহলে উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকলে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে যে অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করতে থাকলে উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। অর্থাৎ তার এই বক্তব্যটি আমরা একটু আগে যেই বক্তব্যটি দিয়েছিলাম তারই অনুরূপ একটি বক্তব্য, যা মানে যে হারে শ্রমিক একটি নির্দিষ্ট জমিতে একটি নির্দিষ্ট উৎপাদন কৌশলে নির্দিষ্ট সময়ে যে হারে শ্রম বা মূলধন নিয়োগ করতে থাকবো আমরা, উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তারপরে যাচ্ছি যে এই বিধির অনুমিতি। আমরা প্রথমে এই বিধির কি পড়েছি হলো মূল প্রবক্তা পড়েছি, পরে পড়লাম মূল বক্তব্য। মূল বক্তব্যের পরে আমি আসছি হলো অনুমিতি, মানে এই বিধিটিতে কি কি শর্ত ধরা হয়েছে, যে কি কি শর্ত সাপেক্ষে আমরা এই বিধিটিকে ব্যাখ্যা করা হয়েছে সেটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অনুমিতি হচ্ছে কি, মানে শর্ত, যে কি কি শর্তের অধীনে এই বিধির মূল বক্তব্য সত্য হবে। সেই সত্য অনুযায়ী অনুমিতিতে বলা হয়েছে যে এটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষককে বিবেচনা করা হয়েছে। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে কি থাকে, যে কিউ ইকুয়াল ফাংশন অফ এল, অর্থাৎ একটি মাত্র পরিবর্তনশীল চলক হিসেবে ধরা হয়েছে কি, শ্রমকে। এবং তোমরা দেখো যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার হাতের বাম পাশে আমি একটি স্থির চিত্রে তোমাদেরকে দেখিয়েছি একটি জমিতে অনেক শ্রমিক কাজ করছেন। তার মানে কি এখানে উৎপাদন কৌশল হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল, এবং নির্দিষ্ট পরিমাণ জমিতে যে শ্রমের নিয়োগ পরিবর্তনশীল ধরা হয়েছে, এবং শ্রমের নিয়োগ বাড়ানো হলে যে মোট উৎপাদন যে মানে তার চেয়ে কম হারে বাড়বে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন, শ্রমের নিয়োগ যত বাড়াবো প্রান্তিক উৎপাদন কমতে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তাহলে আমরা এই অনুমিতিগুলোর মধ্যে আমরা কি কি পাই? প্রথমেই হলো স্বল্পকালীন সময় প্রযোজ্য, অর্থাৎ যে সময়ে শুধুমাত্র শ্রমের নিয়োগ পরিবর্তন করা যায়। তারপরে আমরা বলছি যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এখানে প্রযোজ্য, যে স্বল্পকালের উৎপাদন অপেক্ষকে কি, শ্রমের নিয়োগ পরিবর্তনশীল, অন্যান্য উপকরণ স্থির থাকবে। এবং আমরা বললাম যে উৎপাদন কৌশল স্থির থাকবে এবং অর্থনীতিতে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান থাকবে, উৎপাদনের দাম এবং উপকরণের দাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমি যাচ্ছি হলো অনুমিতির পরে আমাদের হলো যে টেবিল, যে আমরা এই যে বিধিটির প্রথমে কে বক্তব্য দিয়েছেন, এই বিধিটি কারা দিয়েছেন সেটি পড়েছি। তারপরে পড়েছি হচ্ছে আমরা মূল বক্তব্য, সেটি পড়লাম। তারপরে পড়েছি আমরা অনুমিতি। এইগুলোর সাপেক্ষে আমরা মূল বক্তব্য
আমরা এখন ব্যাখ্যা করব। মূল বক্তব্যকে আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। একটি হচ্ছে টেবিলের সাহায্যে বা ছকের সাহায্যে, আরেকটি হচ্ছে চিত্রের সাহায্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু সৃজনশীল পরীক্ষার্থী, সৃজনশীল পরীক্ষা তোমরা দিবে প্রশ্নে, সেই জন্য তোমাদের পরীক্ষায় তোমাদের উদ্দীপকে ছক দেয়া থাকবে, তখন তোমাদের চিত্রকে দিতে হবে অথবা চিত্র থেকে তোমরা ছকে যাবে। অতএব দুই ধরনের ব্যাখ্যাই তোমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে টেবিলে দেখিয়েছি যে টেবিলের শিরোনাম হচ্ছে LDMR। আমি এটিকে সংক্ষেপে লিখেছি। এর মানে হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন, অর্থাৎ LDMR। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে আমরা টেবিলের সাহায্যে দেখাচ্ছি। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জমির পরিমাণ হচ্ছে স্থির আছে, যে 10 একর 10 একর 10 একর 10 একর। এখন জমির পরিমাণ স্থির থেকে যদি শ্রমের নিয়োগ বাড়ানো হয়, যে শ্রমের নিয়োগ 1 একক থেকে 2 একক, 2 একক থেকে 3 একক, 4 একক পর্যন্ত করা হয়েছে, সেই ক্ষেত্রে মোট উৎপাদন দেখানো হয়েছে এই ছকে। যখন শ্রমের নিয়োগ 1 একক, তখন মোট উৎপাদন হচ্ছে 50 একক। শ্রমের নিয়োগ যখন বেড়ে 2 একক হয়েছে, তখন মোট উৎপাদন হচ্ছে 90 একক। 3 একক যখন শ্রমের নিয়োগ, মোট উৎপাদন হচ্ছে 120 একক। শ্রমের নিয়োগ যখন 4 একক, তখন মোট উৎপাদন হচ্ছে 140 একক। এর প্রেক্ষিতে আমরা এই মোট উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদন আমরা বের করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাস পর্যন্ত আমি পরপর 3টি ক্লাসে তোমাদের মোট উৎপাদন থেকে কিভাবে প্রান্তিক উৎপাদন, অর্থাৎ টিপি থেকে কিভাবে এমপি নির্ণয় করা যায় এবং এমপি থেকে কিভাবে টিপি নির্ণয় করা যায় সেটি শিখিয়েছি। তোমরা এই বিষয়টি অবশ্যই খুব ভালোভাবে পড়বে, কারণ এই বিষয় তোমাদের যারা আমার ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ, তাদের সিটি 1 পরীক্ষায় থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাহলে এখন আবার বলছি যে টিপি থেকে কিভাবে আমি এমপি বের করেছি। আমরা এমপির সূত্র কি জানি, যে মার্জিনাল প্রোডাকশনের সূত্র হচ্ছে পরবর্তী এককের মোট উৎপাদন থেকে আমরা যদি পূর্ববর্তী এককের মোট উৎপাদনকে আমরা বাদ দেই, তাহলে আমরা পেয়ে যাব প্রান্তিক উৎপাদন। তাহলে 1 এককের জন্য আমাদের মোট উৎপাদন হচ্ছে 50 একক। তাহলে 50 একক, এর পূর্ববর্তী এককের মোট উৎপাদন হচ্ছে আমাদের 0। তাহলে 50 মাইনাস 0 সমান হলো কি 1 এককের প্রান্তিক উৎপাদন। 2 এককের প্রান্তিক উৎপাদন তাহলে কত? 90। 2 এককের প্রান্তিক মোট উৎপাদন হচ্ছে 90, এর পূর্ববর্তী এককের মোট উৎপাদন হচ্ছে 50। তাহলে আমাদের 2 এককের জন্য আমাদের প্রান্তিক উৎপাদন কত? 90 মাইনাস 50 সমান হলো 40। এভাবে আমরা 3 এককের জন্য প্রান্তিক উৎপাদন বের করেছি। 120 মাইনাস 90 সমান হলো 30 বা 30। আর 4 এককের জন্য মোট উৎপাদন হচ্ছে 140 একক। তাহলে 4 এককের জন্য প্রান্তিক উৎপাদন হচ্ছে 140, এর পূর্ববর্তী এককের উৎপাদন হচ্ছে 120। তার মানে 140 বিয়োগ হচ্ছে 120 সমান হলো প্রান্তিক উৎপাদন 20 ইউনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি তো আমরা শুধুমাত্র মোট উৎপাদন থেকে কিভাবে প্রান্তিক উৎপাদন নির্ণয় করা যায় সেটি শিখলাম, কিন্তু এই মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনকে আমরা কিভাবে আমাদের এই বিধির মূল বক্তব্যের সাথে ব্যাখ্যা করব, আমি এখন সেটি বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো জমির পরিমাণ স্থির আছে। একই পরিমাণ জমিতে একটি নির্দিষ্ট সময়ে শ্রমের নিয়োগ বাড়ানোর ফলে মোট উৎপাদন বেড়েছে, কিন্তু মোট উৎপাদন শ্রমের নিয়োগ যে হারে বাড়ানো হয়েছে, মোট উৎপাদন তার চেয়ে কম হারে বেড়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করো যে 1 একক শ্রমের মোট উৎপাদন ছিল 50 একক, আর 2 একক শ্রম যখন বাড়ানো হয়েছে, অর্থাৎ শ্রমের নিয়োগ যখন দ্বিগুণ করা হয়েছে, তখন মোট উৎপাদন হয়েছে 90 একক। তার মানে কি, যদি আমাদের শ্রম দ্বিগুণ করেছি 50 একক, 1 একক শ্রমের মোট উৎপাদন যদি 50 একক হয়, তাহলে 2 একক শ্রমিকের মোট উৎপাদন হতো কত? 100 একক বা তার চেয়ে বেশি। কিন্তু আমাদের মোট উৎপাদন হয়েছে 50-এর সাথে আর যোগ হয়েছে 40 একক। তার মানে যে হারে শ্রমের নিয়োগ বাড়ানো হয়েছে, তার চেয়ে কম হারে মোট উৎপাদন বেড়েছে।
আবার যখন আমরা দেখতে পাচ্ছি যে 1 একক শ্রমিকের মোট উৎপাদন ছিল 50 একক আর 3 একক শ্রমিকের মোট উৎপাদন হচ্ছে 120 একক, অর্থাৎ 100 মানে শুধু 50 এককের 3 গুণ হচ্ছে কত 150 150, কিন্তু 3 একক শ্রমিকের মোট উৎপাদন হচ্ছে 120 একক, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে মোট শ্রমিকের নিয়োগ বাড়ানোর সাথে সাথে মোট উৎপাদন বেড়েছে, কিন্তু ক্রমহ্রাসমান হারে বেড়েছে। অর্থাৎ যে হারে শ্রমের নিয়োগ বাড়ানো হয়েছে তার চেয়ে কম হারে মোট উৎপাদন বেড়েছে। এটি আমরা কিভাবে বুঝতে পারছি? প্রান্তিক উৎপাদন থেকে। কারণ হচ্ছে কি, প্রান্তিক উৎপাদন হচ্ছে মোট উৎপাদনের পরিবর্তনের হার অনুপাতকে নির্দেশ করে। মোট উৎপাদন কি হারে পরিবর্তন হয়েছে সেটিকে বোঝায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি শ্রমের নিয়োগ বাড়ানোর ফলে প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমেছে। যেমন 1 একক শ্রমের প্রান্তিক উৎপাদন ছিল 50 একক, 2 একক শ্রমের প্রান্তিক উৎপাদন ছিল 40 একক, 3 একক শ্রমের প্রান্তিক উৎপাদন ছিল 30 একক। তার মানে আমরা যত শ্রমের নিয়োগ বাড়িয়েছি তত প্রান্তিক উৎপাদন কমেছে, কিন্তু মোট উৎপাদন বেড়েছে, কিন্তু যে হারে বাড়ার কথা ছিল তার চেয়ে কম হারে বেড়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন পরবর্তী ইয়েতে যাচ্ছি, সেটি হচ্ছে আমরা তো এখন ছকের মাধ্যমে আমরা এই মোট ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে দেখলাম। কিভাবে দেখলাম? যে শ্রমের নিয়োগ যত বাড়ানো হয়েছে আমাদের প্রান্তিক উৎপাদন তত কমে আসছে। তার মানে কি, শ্রম যে হারে বাড়ানো হয়েছে মোট উৎপাদন বেড়েছে, কিন্তু মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বেড়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছকটিকে আমি যদি এখন একটি চিত্রের সাহায্যে দেখাই, তাহলে আমরা প্রথমে এই যে শ্রমিকের যে নিয়োগ আছে সেই শ্রমিকের নিয়োগকে আমরা টিপির সাথে অর্থাৎ মোট উৎপাদনের সাথে সম্পর্ক দেখিয়ে আমরা প্রথমে একটি চিত্র দেখাবো। প্রথম চিত্রটি সেটি হবে কি, মোট উৎপাদন রেখা। অর্থাৎ ভূমি অক্ষে আমরা দেখাবো হচ্ছে শ্রমিকের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখাবো আমরা মোট উৎপাদনের পরিমাণ। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি, যে শ্রমের পরিমাণ ভূমি অক্ষে দেখিয়ে লম্ব অক্ষে যখন আমরা টিপি দেখাবো এবং এই যে ইয়েগুলো আছে আমাদের স্ক্রিনে যেই ডেটাগুলো আছে সেগুলো দেখাবো, তখন আমরা পাবো মোট উৎপাদন রেখা। আর যখন শ্রমের নিয়োগের সাথে আমরা প্রান্তিক উৎপাদনকে দেখাবো চিত্রে, তখন আমরা পাবো হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রম যেহেতু স্বাধীন চলক, এই স্বাধীন চলককে আমরা এই সবসময়ই এই অধ্যায়ে আমরা ভূমি অক্ষে দেখাবো এবং লম্ব অক্ষে আমরা যেটি অধীন চলক টিপি, এমপি বা এপি এইগুলোকে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেন পরীক্ষায় যেন ভুল না করো সেই জন্য আমি এই ইয়েটি বলে দিলাম যে শ্রমকে আমরা শ্রমের নিয়োগকে আমরা সব সময় কোথায় দেখাবো? ভূমি অক্ষে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন চিত্রে যাই যে আমরা কিভাবে শ্রমের সাথে প্রথমে আমরা মোট উৎপাদনের সম্পর্ককে দেখিয়ে আমরা টিপি রেখা অঙ্কন করব। আমি এই গত 2 ক্লাসে আমি তোমাদের এই চিত্র একে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রথম চিত্রটি যেটি 3.11 বা এ চিত্র বলা হয়েছে, সেই এ চিত্রে আমাদেরকে আমরা এই ভূমি অক্ষে দেখিয়েছি শ্রমের নিয়োগ এবং লম্ব অক্ষে দেখিয়েছি মোট উৎপাদন টিপি। এই দুটির সম্পর্ককে দেখানো হয়েছে হচ্ছে এই রেখাচিত্রে। যখন তোমরা দেখতে পাচ্ছ কম্বিনেশন এতে হচ্ছে আমাদের ছকে ছিল, কম্বিনেশন এর ছকে যে যখন শ্রমের নিয়োগ 1 একক তখন মোট উৎপাদন আমাদের ছিল হচ্ছে 50 একক এবং শ্রমের যেটি দেখানো হয়েছে এ বিন্দুতে, এবং এ বিন্দুতে এর সংমিশ্রণে আমরা শ্রমের নিয়োগ 1 একক হলে মোট উৎপাদন যে 50 একক, প্রথমে আমরা ভূমি অক্ষের মানকে দেখিয়েছি এই কম্বিনেশনে, পরে দেখিয়েছি লম্ব অক্ষের মানকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অর্থনীতির 2য় ক্লাসে যখন উৎপাদন সম্ভাবনা রেখা আঁকা শিখিয়েছিলাম, তখন হচ্ছে আমি এই স্থানাঙ্ক নির্ণয় তোমাদেরকে শিখিয়েছিলাম। তখন আমরা কি বলেছিলাম, যে ভূমি অক্ষে আমরা ভূমি অক্ষের মানকে কম্বিনেশন বা সংমিশ্রণের ক্ষেত্রে আমরা যদি কোনো বিন্দু স্থানাঙ্ক হিসাবে দেখাই কোনো ইয়েকে, তাহলে স্থানাঙ্কের মানে কি আসবে?
প্রথমে আসবে ভূমি অক্ষের দূরত্ব বা ভুজের মান, পরে আসবে কোটির মান বা লম্ব অক্ষের মান। সেই জন্য এ কম্বিনেশনে আমরা প্রথমে লেবারের মান 1 লিখেছি এবং মোট উৎপাদন 50 লিখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে শ্রমের নিয়োগ যখন 2 একক হয় তখন মোট উৎপাদন হচ্ছে 90 একক এবং আমরা এই লম্ব অক্ষে আমরা এর মান আমরা দেখিয়েছি 90 নিয়ে আমরা এই কম্বিনেশনটি দেখিয়েছি বি বিন্দুতে 2 এবং 90। তারপরেও যদি শ্রমের নিয়োগ বাড়ানো হয়, বেড়ে 3 একক হয়, তখন আমাদের মোট উৎপাদন দাঁড়ায় হচ্ছে 120 একক, যেটি আমি সি বিন্দু কম্বিনেশনে দেখিয়েছি। তারপরে শ্রমের নিয়োগ যখন 4 একক হয় তখন মোট উৎপাদন হচ্ছে 140 একক, যেটি আমি ডি বিন্দুতে দেখিয়েছি 4,140 দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিন্দুগুলো আমরা যদি এখন যোগ করি, এ বি সি ডি এই 4টি বিন্দু যদি যোগ করি শূন্য বিন্দু থেকে, 0 বিন্দু থেকে, মূল বিন্দু থেকে, তাহলে আমরা যে রেখাটি পাই এটি হচ্ছে মোট উৎপাদন রেখা। তাহলে এখন আমরা যেহেতু মোট উৎপাদন রেখাটি পেয়ে গেলাম, এই মোট উৎপাদন রেখাটি আকৃতি কি সেটি আমরা একটু বিশ্লেষণ করব। যে আমরা কি দেখতে পাই যে শ্রমের নিয়োগ বাড়ানো হয়েছে, মোট উৎপাদন বেড়েছে, এই জন্য রেখাটি টিপি রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এটি যদি একটি 90 ডিগ্রি আমরা মূল বিন্দুতে যদি 90 ডিগ্রি একটি কোণ আঁকি, তাহলে আমরা দেখতে পাবো যে 45 ডিগ্রি লাইনকে যদি আমরা এখানে আঁকি, তাহলে দেখা যাবে যে 45 ডিগ্রি লাইনের নিচে আছে এই টিপি রেখাটি। তার মানে কি বোঝা যাচ্ছে যে হারে শ্রমের নিয়োগ বাড়ানো হয়েছে তার চেয়ে কম হারে হলো মোট উৎপাদন বেড়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমরা দ্বিতীয় চিত্রে যদি যাই, যে এখন আমরা সম্পর্ক ব্যাখ্যা করলাম হচ্ছে কিসের, শ্রমিকের নিয়োগ বাড়ানোর সাথে সাথে মোট উৎপাদনের যে বৃদ্ধির যে সম্পর্ক, যে ক্রমহ্রাসমান হারে বাড়ে, সেটির সম্পর্ক আমরা দেখিয়েছি এ চিত্রে। এখন বি চিত্রে যদি আমরা নিচের চিত্রটিতে যদি যাই, তাহলে আমরা এখন কি করব, এই শ্রমের নিয়োগকে আমরা দেখাবো ভূমি অক্ষে এবং লম্ব অক্ষে যদি আমরা প্রান্তিক উৎপাদন বা এমপি দেখাই, তাহলে আমরা পেয়ে যাব প্রান্তিক উৎপাদন এমপি রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে শ্রমের নিয়োগ যখন 1 একক তখন মোট প্রান্তিক উৎপাদন হচ্ছে আমাদের 50 একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে আমরা যে একটু আগে ছকটি দেখলাম, সেই ছকের মোট শ্রমের নিয়োগের সাথে প্রান্তিক উৎপাদনের সম্পর্ক। আমরা শ্রমের নিয়োগ যখন বাড়ানো হয় তখন প্রান্তিক উৎপাদন কি হয়েছে আমরা ছকে দেখেছি আস্তে আস্তে কমেছে। তাহলে এই যে আমরা যখন শ্রমের নিয়োগ যখন 1 একক তখন প্রান্তিক উৎপাদন ছিল আমাদের 50 একক, যেটি আমরা কম্বিনেশন এ দিয়ে দেখানো হয়েছে। যে শ্রমের নিয়োগ 1 একক তখন প্রান্তিক উৎপাদন হলো 50, এ কম্বিনেশনও দেখানো হয়েছে। তারপরে শ্রমের নিয়োগ যখন বাড়িয়ে 2 একক করা হয় তখন প্রান্তিক উৎপাদন ছিল আমাদের 40 একক, যা বি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। শ্রমের নিয়োগ যখন বেড়ে 3 একক করা হয় তখন প্রান্তিক উৎপাদন হয়েছে 30 একক, যে 30 একক, যেটি সি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। শ্রমের নিয়োগ যদি আরও বাড়ানো হয় 4 এককে, তখন প্রান্তিক উৎপাদন আরও কমে আমাদের হয় হচ্ছে 20 একক, যেটি আমি ডি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এই এ বি সি ডি এই 4 বিন্দুগুলো যদি যোগ করি, তাহলে আমরা পাচ্ছি হলো প্রান্তিক উৎপাদন রেখা। এখন যদি আমরা এই প্রান্তিক উৎপাদন রেখার যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই রেখাটি হলো ডান দিকে নিম্নগামী। কোন দিক থেকে? বাম দিক হতে ডান দিকে নিম্নগামী, এরকম আছে রেখাটি। মানে ডান দিকে আমরা যদি ডান হাত দিয়ে করি তাহলে হলো ডান দিকে নিম্নগামী। এই রেখাটির আকৃতি দিয়ে কি বোঝানো হচ্ছে? ডান দিকে নিম্নগামী রেখাটি দিয়ে বোঝানো হচ্ছে যে শ্রমের নিয়োগ যে মানে বাড়ানো হলে শ্রমের নিয়োগের সাথে প্রান্তিক উৎপাদন হচ্ছে সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক, যে শ্রমের নিয়োগ বাড়লে প্রান্তিক উৎপাদন এখানে হ্রাস পেয়েছে, শ্রমের নিয়োগ বাড়ানো হয়েছে আর প্রান্তিক উৎপাদন কমেছে। তার মানে কি, যে শ্রমের নিয়োগের সাথে যে বিপরীত প্রান্তিক উৎপাদনের যে বিপরীত সম্পর্ক, এটি থাকায় রেখাটি কি হয়েছে? ডান দিকে
নিম্নগামী হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই যে ডান দিকে যে নিম্নগামী যে প্রান্তিক উৎপাদন রেখাটি, এর আকৃতি দিয়ে বোঝানো হয়েছে যে মোট উৎপাদন রেখার শ্রমের নিয়োগের বাড়ানোর ফলে মোট উৎপাদনের পরিবর্তনের হার। তার মানে কি, শ্রমের নিয়োগ যে হারে বাড়ানো হয়েছে মোট উৎপাদন তার চেয়ে কম হারে বেড়েছে, সেই জন্য প্রান্তিক উৎপাদন রেখাটি হচ্ছে নিম্নগামী, ডান দিকে নিম্নগামী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমি আমাদের এই চিত্রের ব্যাখ্যার পরে আমি যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী যে এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দেখলাম আমরা, ছকের মাধ্যমেও ব্যাখ্যা দেখলাম প্রান্তিক ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির। আমরা এখন যাচ্ছি হচ্ছে এই বিধিটি তাহলে ব্যতিক্রম কি কোথায় কোথায় আছে, মানে এই বিধিটি সীমাবদ্ধতা কি, এই বিধিটির সমালোচনা কি, সেটি যদি আমরা বলি যে এই বিধিটি কার্যকর হয় কোথায়, সেটি আমরা দেখছি যে এই বিধির ব্যতিক্রম হচ্ছে যে এই বিধিটি উৎপাদনের প্রথম পর্যায়ে কার্যকর হয় না। এই বিধিটির উৎপাদনের প্রথম পর্যায়ে আমরা গত ক্লাসে পড়েছিলাম কি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, উৎপাদনের প্রথম পর্যায়ে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি আমি যে তোমাদেরকে যে মোট উৎপাদন রেখার যে 3টি স্টেজ দেখিয়েছিলাম, প্রথম স্টেজে দেখিয়েছিলাম হচ্ছে IRS ইনক্রিজিং রিটার্ন টু স্কেল, এবং দ্বিতীয় পর্যায়ে দেখিয়েছিলাম কি DRS ডিক্রিজিং রিটার্ন টু স্কেল, এবং তৃতীয় পর্যায়ে আমরা মোট উৎপাদনের রেখার তৃতীয় পর্যায়ে আমরা দেখিয়েছিলাম নেগেটিভ রিটার্ন। তাহলে এই উৎপাদনের প্রথম পর্যায়ে আসলে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় না। মোট উৎপাদন রেখার আমরা দেখেছিলাম যে দ্বিতীয় পর্যায়ে মানে DRS পর্যায়ে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়। এখানে প্রথম পয়েন্টে সেই কথাটি বলা হয়েছে যে উৎপাদনের প্রথম পর্যায়ে এই বিধি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না, এটি হচ্ছে এই বিধির ব্যতিক্রম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে চাষের আধুনিকীকরণ, যে এতে যদি আমরা জমি চাষ করি কৃষিক্ষেত্রে, তাহলে কৃষি আমরা যেই উৎপাদন কৌশলে আছি সেই উৎপাদন কৌশল যদি পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ চাষের ক্ষেত্রে যদি আধুনিকীকরণ হয়, তাহলে উৎপাদনের দ্বিতীয় স্টেজেও এই বিধি কার্যকর হবে না। কার্যকর না হয়ে দ্বিতীয় স্টেজে দেখা যাবে যে শ্রমের নিয়োগ যে হারে বাড়ানো হবে তার চেয়ে বেশি হারে মোট উৎপাদন বাড়বে। কখন? কৃষিতে যদি আধুনিকীকরণ হয়। আধুনিকীকরণ বলতে আসলে কি বোঝায়, মানে কৃষিতে যদি শ্রমনিয়োগের উৎপাদন কৌশলের জায়গায় যদি আমাদের কৃষিতে যদি আমরা ওই নির্দিষ্ট পরিমাণ যে আমরা আমাদের উদ্দীপকে যে 10 একক জমির পরিমাণ আজকে আমাদের ছকে দেখিয়েছিলাম, সেই 10 একক জমি যদি ঠিকই থাকে, কিন্তু এই শ্রমিকের জায়গায় যদি কিছু আধুনিক চাষাবাদ পদ্ধতির ট্রাক্টর বা লেডার মেশিন বা ধান কাটার মেশিন এগুলো চলে আসে, চাষের যদি আধুনিকীকরণ হয়, তাহলে দ্বিতীয় পর্যায়ে যে আমরা প্রথম পয়েন্টে যে বললাম যে টিপি রেখার দ্বিতীয় পর্যায়ে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হবে, প্রথম পর্যায়ে কার্যকর হবে না। কিন্তু দেখা যাবে যেটি দ্বিতীয় পর্যায়েও ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমি আসছি যে যদি কৃষি জমি একই থাকে এবং শ্রমের নিয়োগ একই থাকে, কিন্তু যদি উন্নত সার, বীজ, কীটনাশক ইত্যাদি ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে তখনও এই বিধি কার্যকর হবে না। যে শ্রমের নিয়োগ বাড়ালে প্রান্তিক উৎপাদন কমবে না, প্রান্তিক উৎপাদন মানে মোট উৎপাদনের পরিবর্তনের হার বাড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরেও যদি দেখা যায় যে জমির পরিমাণ একই আছে, প্রাকৃতিক কোনো কারণে জমির উর্বরতা বেড়ে যায়, তখনও এই বিধি কার্যকর হবে না। তারপরে যে শ্রমিকের দক্ষতা অসমান, যে শ্রমিক আমরা দেখা গেল যে উৎপাদনের প্রথম পর্যায়ে যে সকল শ্রমিক নিয়োগ হয়েছিল তাদের দক্ষতা এবং দ্বিতীয় পর্যায়ে যে শ্রমিকদের নিয়োগ করা হলো সে শ্রমিকদের দক্ষতা প্রথম পর্যায়ে শ্রমিকদের চেয়ে দ্বিতীয় পর্যায়ে শ্রমিকের দক্ষতা বেশি। তখন দেখা যাবে যে দ্বিতীয় পর্যায়ে যে DRS মানে ডিক্রিজিং রিটার্ন টু স্কেল কার্যকর হওয়ার কথা বা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হওয়ার কথা, সেটি কার্যকর হবে না। কারণ কি, শ্রমিক যদি দক্ষ শ্রমিক ব্যবহার করা হয়, প্রথম পর্যায়ের চেয়ে দ্বিতীয় পর্যায়ে যদি বেশি দক্ষ শ্রমিক থাকে, তখন কি হবে, এই উৎপাদন বিধি দ্বিতীয় পর্যায়েও কার্যকর হবে না।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রগুলোতে এই বিধি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হবে না। এটি হচ্ছে এই বিধির ব্যতিক্রম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তারপরে যাচ্ছি যে এই বিধির ব্যাখ্যায় আমরা এই যে ধাপগুলো পড়লাম এগুলোই ছিল এই বিধির ব্যাখ্যা। প্রথমে আমরা পড়েছি হলো এই বিধির প্রবক্তাকে, দ্বিতীয় পর্যায়ে আমরা পড়েছি এই বিধির মূল বক্তব্য, তৃতীয়তে পড়েছি আমরা বিধির অনুমিতি, চতুর্থত পড়েছি আমরা বিধির ব্যাখ্যা। বিধির ব্যাখ্যা আমরা দুইভাবে পড়েছি। প্রথমে আমরা এই ইয়ের সাথে কি ছকের সাথে আমরা বা টেবিলের সাথে দিয়েছি ডেটা বা সংখ্যাত্মকভাবে বিধির ব্যাখ্যা করেছি। তারপরে করেছি ওই ডেটা টেবিল থেকে আবার আমরা এই বিধির চিত্রের মাধ্যমে এই বিধি ব্যাখ্যা করেছি। তারপরে বললাম যে বিধির সমালোচনা বা বিধির ব্যতিক্রম। এই বিধির এইসব ব্যতিক্রম থাকলেও এখন আমরা এই বিধির উপসংহারে কি বলবো, যে উপসংহারে বলবো যে এই বিধির এইসব ব্যতিক্রম থাকলেও এই বিধিটি আসলে আমাদের এই অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থা দখল করে আছে। এই বিধিটি সেই কি এই জন্য অর্থনীতিতে এই বিধিটির গুরুত্ব বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যাব যে এই বিধি আসলে মানে আমাদের বাস্তব জীবনে কোথায় কোথায় কার্যকর হয়, কোন কোন ক্ষেত্রে কার্যকর হয়, এই বিধিটি কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটি যদি আমরা দেখতে যাই তাহলে আমরা প্রথমেই আমরা বলতে পারি যে প্রথমত এই বিধিটি কৃষিতে কার্যকর হয়, বেশি কৃষিতে কার্যকর হয়। এবং আমি তোমাদের অনুমিতির একটি চিত্রে আমি দেখিয়েছি যে এই বিধি অনুমিতির আমি একটি চিত্রে তোমাদের দেখিয়েছিলাম যে জমিতে কে কাজ করছে, কৃষি জমিতে শ্রমিকরা কাজ করছে। তার মানে এই বিধিটি আসলে কৃষিতে বেশি কার্যকর হয়, কারণ হচ্ছে কৃষিতে প্রথমে উৎপাদনের প্রথমের দিকে জমির উর্বরতা বেশি থাকে, তখন শ্রমিক যে হারে নিয়োগ করা হয় মোট উৎপাদন তার চেয়ে বেশি হারে বাড়ে। কিন্তু জমির উর্বরতা শক্তির সীমাবদ্ধতার জন্য দেখা যায় যে পরবর্তীতে শ্রমের নিয়োগ বাড়ানো হলেও মোট উৎপাদন সে হারে বাড়ে না, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি পরবর্তীতে কার্যকর হয়। তারপরে হচ্ছে দ্বিতীয়ত শিল্পের শেষ পর্যায়ে, অর্থাৎ শিল্প উৎপাদনের ক্ষেত্রে যদি আমরা দেখি বা কারখানার উৎপাদনের ক্ষেত্রে যদি দেখি তাহলে প্রথম দিকে কারখানার উৎপাদনের প্রথম দিকে সকল উপকরণ স্থির থেকে যদি শ্রমের নিয়োগ বাড়ানো হয় তাহলে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। এবং শিল্পের একেবারে শেষের পর্যায়ে যখন মানে বিভিন্ন কারণে শিল্পের উৎপাদন খরচ বেড়ে যায় তখন বা তার ক্যাপাসিটি স্থির হয়ে যায় শিল্পের কারখানার, তখন যে শ্রমের নিয়োগ বাড়ানো হলেও মোট উৎপাদন বাড়ে না, সে হারে বাড়ে না, অর্থাৎ প্রান্তিক উৎপাদন তখন কমতে থাকে। এই শিল্পের দ্বিতীয় শেষ পর্যায়ে এই বিধি কার্যকর হয়ে থাকে, প্রযোজ্য হয়। তৃতীয়ত খনিজ পদার্থ উত্তোলনের শেষ পর্যায়ে এই বিধি কার্যকর হয়। কেন? যে আমরা যখন খনিজ পদার্থ উত্তোলন করি, খনিজ পদার্থে একটি নির্দিষ্ট খনিজ যে আছে, আমাদের খনিজ পদার্থে যে মজুদ আছে, স্টক আছে, সেটি হলো সীমিত। তো প্রথম দিকে আমরা যে হারে শ্রমের নিয়োগ বাড়ানো হয় খনিজ পদার্থের উত্তোলন, তখন আমরা তার চেয়ে বেশি হারে করতে পারি এবং এই কারণে আমাদের মোট উৎপাদন বাড়ে। কিন্তু খনিজের মজুদ সীমিত হয়, শেষের দিকে কি হয় যে শ্রমের নিয়োগ বাড়ানো হলেও আর খনিজ পদার্থের উত্তোলন সে হারে বাড়ে না, তখন আমাদের এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমি যাচ্ছি হচ্ছে যে মৎস্যক্ষেত্র। মৎস্যক্ষেত্রেও এই উৎপাদন বিধিটি কার্যকর হয়, কারণ আমরা যখন পুকুরে বা সমুদ্রে বা নদীতে আমরা মাছ ধরি, তখন প্রথম দিকে দেখা যায় যে মাছ যে হারে থাকে তখন শ্রমের নিয়োগ যে হারে বাড়ানো হয় মাছ শিকার তার চেয়ে বেশি হারে বাড়ে। কিন্তু মাছের স্টক যখন কমে যায়, মাছ ধরতে ধরতে যখন মাছের স্টক সীমিত হয়ে পড়ে, মজুদ শেষের দিকে হয়ে যায়, তখন শ্রমের নিয়োগ বাড়ানো হলেও মাছ শিকারের পরিমাণ অর্থাৎ মোট উৎপাদন সে হারে বাড়ে না, তখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়। অর্থাৎ মৎস্য শিকারের ক্ষেত্রে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়। এবং বনজ সম্পদ আহরণের ক্ষেত্রে
এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় বনজ সম্পদ কি, যে আমাদের যে প্রাকৃতিক বন আছে সেখান থেকে যদি আমরা কাঠ কাটি বা গাছ কাটি, গাছ সংগ্রহ করি, তখন সেই বনজ সম্পদ আহরণ করি, তখন আমরা দেখতে পাই যে প্রথমে যে হারে স্টক থাকে সে শ্রমের নিয়োগ যে হারে আমরা বাড়াবো তার চেয়ে বেশি হারে আমরা বনজ সম্পদ আহরণ করতে পারবো। কিন্তু তারপরেও যদি শ্রমের নিয়োগ বাড়াই, কারণ স্টক সীমিত হওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যক বনজ সম্পদ, নির্দিষ্ট পরিমাণ বনজ সম্পদের পরিমাণ থাকার জন্য তখন শেষের দিকে কি হবে, যে মোট উৎপাদন বাড়লেও শ্রমের নিয়োগ বাড়ানো হলেও মোট উৎপাদন বাড়বে না, অর্থাৎ প্রান্তিক উৎপাদন কমতে থাকে, তখন এই বিধিটি কার্যকর হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাহলে এখানে দেখালাম যে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় এবং কেন কার্যকর হয়। তোমরা এই বিষয়টি এইভাবেই পড়বে, কারণ এই বিষয়ে আমরা এই অনুধাবনের প্রশ্নে আমাদের থাকে যে কৃষিতে কার্যকর হয়, কেন কার্যকর হয় ব্যাখ্যা করো। মৎস্য ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়, কেন কার্যকর হয় ব্যাখ্যা করো। তখন আমরা এই বিধির এই ব্যাখ্যাগুলো আমরা লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু এই আজকের যে ক্লাস, এই ক্লাসের উপর ভিত্তি করে আমাদের যে সৃজনশীল প্রশ্ন সেটি আমাদের কি হয়, কি কেমন হয় তার একটি নমুনা কোশ্চেন আমি দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা, আমি আবারও বলছি, আমি যে আজকে যে সৃজনশীল প্রশ্ন দেখাচ্ছি সেটি তোমরা পরীক্ষায় আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন থাকবে। অনলাইন পরীক্ষায় সিটি 1-এর সেই এমসিকিউ পরীক্ষার মডেল কোশ্চেন আমি গত ক্লাসে দেখিয়েছি, গত বুধবারের ক্লাসে দেখিয়েছি। যারা ক্লাসটি দেখোনি তারা দেখে নিবে ক্লাসের শেষের দিকে যে এমসিকিউ পদ্ধতির প্রশ্ন কেমন হতে পারে। আমি নমুনা প্রশ্ন হিসেবে দিয়েছিলাম 4টি প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনের প্রশ্ন এবং উদ্দীপক থেকে যে 2টি প্রশ্ন থাকে, প্রয়োগের প্রশ্ন এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন এমসিকিউতে। আর আমি এটিও বলেছিলাম গত ক্লাসে যে গত বুধবারের ক্লাস পর্যন্ত তোমাদের 3য় অধ্যায় থেকে পড়তে হবে এই সিটি 1 পরীক্ষার জন্য। আজকের যে ক্লাস নিলাম এটি পরবর্তী সিটি পরীক্ষার সিলেবাসে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমরা যেটুকু পড়াশোনা করলাম, আমরা সৃজনশীল প্রশ্ন হিসেবে আমরা কি পাবো, কি পড়ব, আমি সেটির একটি নমুনা প্রশ্ন দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো যে জমির পরিমাণ স্থির আছে 1 একর, 1 ইউনিট, 1 ইউনিট, 1 ইউনিট, কিন্তু আমরা যখন দেখি যে জমির পরিমাণ স্থির তখন কিন্তু শ্রমের পরিমাণ বাড়ানো হয়েছে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, এবং শ্রমের সাথে দেওয়া আছে মোট উৎপাদন 30, 50, 60, 65। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই টিপি থেকে অবশ্যই এমপি বের করতে পারবে, অথবা এবং এই থেকে তোমরা এই যে আমি যেই ছকটি দিলাম এটি তোমাদের উদ্দীপক। এই উদ্দীপককে ঘিরে আমাদের কি প্রয়োগের প্রশ্ন এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন থাকে আমাদের সিকিউ প্রশ্নে, এবং অন্য 2টি জ্ঞান প্রশ্ন থাকে। প্রথমটি হচ্ছে জ্ঞানমূলক আর তারপরটি হচ্ছে অনুধাবন। শিক্ষার্থীবৃন্দ, আমি তাহলে তোমাদের এখন যাচ্ছি হচ্ছে যে এই ইয়েটিকে ঘিরে আজকের ক্লাস থেকে একটি মডেল কোশ্চেন আমি দিয়েছি সিকিউর জন্য, সেটি তোমরা বাসায় সলভ করবে। প্রথমে হলো উৎপাদন কাকে বলে, এটি জ্ঞানমূলক প্রশ্ন। এটি আমি আমার ক্লাস লেকচারেও তোমাদের নোট আকারে আমি গুছিয়ে লিখে দিয়েছিলাম, বইয়েও পাবে। তারপরে আছে হলো প্রান্তিক উৎপাদন কখন ঋণাত্মক হয় ব্যাখ্যা করো। যে আমরা দেখি যে মোট উৎপাদন যখন কমে যায় তখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়ে পড়ে, কেন হয়ে পড়ে সেই ব্যাখ্যাটি আমি ক্লাসেও বলেছিলাম, সেটি তোমরা আগের ক্লাসে তোমরা দেখবে। যে মোট উৎপাদন যখন শ্রমের নিয়োগ যখন বাড়তে থাকে 3rd স্টেজে, তখন মোট উৎপাদন না বেড়ে মোট উৎপাদন কমতে থাকে, তখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়ে পড়ে। কারণ কি, মোট উৎপাদনের পরিবর্তনের হার তখন কি হয়, কমতে থাকে, মানে নেগেটিভ হয়ে যায়। সেই জন্য প্রান্তিক উৎপাদন তখন নেগেটিভ হয়ে যায় বা প্রান্তিক উৎপাদন রেখা মানে মূলবিন্দুর নিচে চলে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা যেই উদ্দীপকটি দেখালাম, টেবিলটি দেখালাম, সেই টেবিল থেকে আমাদের বলা হয়েছে প্রয়োগের প্রশ্ন হিসেবে প্রান্তিক উৎপাদন নির্ণয় করো।
এবং চতুর্থত বলা হয়েছে যে উদ্দীপকের তথ্য অর্থনীতির কোন উৎপাদন বিধির সাথে সঙ্গতিপূর্ণ চিত্র এঁকে বিশ্লেষণ করো। তাহলে আমরা এই যে উদ্দীপক থেকে আমরা যে প্রান্তিক উৎপাদন বের করব, সেই প্রান্তিক উৎপাদনের উপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই বিধিটি কোন ধরনের, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান নাকি সমানুপাতিক স্থির উৎপাদন বিধি। এবং এই শ্রমের নিয়োগের সাথে প্রান্তিক উৎপাদন রেখার প্রান্তিক উৎপাদন যে তোমরা বের করবে, সেই প্রান্তিক উৎপাদনের পরিমাণকে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদনের পরিমাণ দেখিয়ে তোমরা একটি রেখাচিত্র আঁকবে। সেই রেখাচিত্র এঁকে তোমরা বলবে যে এটি কোন বিধির সাথে সম্পর্কযুক্ত। কারণ আমরা দেখেছি যে প্রান্তিক উৎপাদন রেখা ঊর্ধ্বগামী হলে সেটি হলো ক্রমবর্ধমান, আর প্রান্তিক উৎপাদন রেখা নিম্নগামী হলে সেটি হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের ক্লাসের উপস্থাপনা। আমি আবারও তোমাদের কে বলছি, যারা আমার ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই বই সম্পর্কে এতদিন জানতে চেয়েছিলে যে কোন বই তোমরা পড়বে। তো এই বইয়ের লিস্ট কিন্তু তোমাদের প্রত্যেক গাইড টিচার তোমাদের তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে এবং জুম মিটিং হয়েছে, তোমাদের সেই গ্রুপগুলোতে দেওয়া আছে বইয়ের, এবং পরীক্ষার সিলেবাস দেওয়া আছে প্রত্যেক কোর্সের। এবং তোমাদের কোনো তোমরা যে অনলাইন পরীক্ষা দিবে, সেই অনলাইন পরীক্ষায় তোমরা একটি আইডি পাবে এবং পাসওয়ার্ড পাবে। সেই আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য যদি অভিভাবকের নাম্বারে যাবে এই আইডি এবং পাসওয়ার্ড, সেটি যদি তোমরা না পাও তাহলে তোমাদের সংশ্লিষ্ট তোমরা যেই গাইড টিচারের অধীনে আছো সেই গাইড টিচারের সাথে যোগাযোগ করবে। এবং এই ক্লাসেও তোমরা আমার অধীনে আমি তোমাদের কারো গাইড টিচার তারা আমার সাথে যোগাযোগ করবে, যারা আমার গ্রুপের আছো তারা। আমার হলো কি ব্যবসা শিক্ষার 91 থেকে রোল 91 থেকে 120 পর্যন্ত এই 30 জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনলাইন পরীক্ষা নিয়ে একেবারেই ভয় পাবে না, কারণ তোমাদের ডেমো পরীক্ষা হবে, অর্থাৎ একটি ট্রায়াল পরীক্ষা হবে। সেই ট্রায়াল পরীক্ষায় তোমাদের ভয় সংকট সব কিছু দূরে কেটে যাবে। এবং তার সাথে আমরা তো তোমাদের সাথে আছি গাইড টিচার, যে গাইড টিচাররা হচ্ছি তোমাদের কলেজের অভিভাবক। যে তোমরা বাসায় যেমন তোমরা কোনো কিছু না পেলে মা বাবাকে স্মরণ করো, সেরকম কলেজে তোমাদের কোনো সমস্যা হলে সেই সমস্যাটির সমাধান করে দেওয়ার দায়িত্ব আমরা যারা তোমাদের গাইড টিচার হিসেবে আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষা সুন্দর হবে এবং ভালোভাবে দিবে। আমি ক্লাসে যেভাবে পড়িয়েছি প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় গত ক্লাসের বুধবার লেকচার পর্যন্ত, সেই লেকচারগুলো ভালোভাবে দেখবে। সেই অনুযায়ী পড়াশোনা করলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো করবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আর প্রথম পরীক্ষা দিয়ে ফেললে তোমাদের জড়তা কেটে যাবে। তোমরা অনেক মেধাবী শিক্ষার্থী, আমরা আশা করছি তোমরা সবাই ভালো করবে। এবং সবার পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক, সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে। এবং কারো জরুরি কোনো সমস্যা হলে গাইড টিচারের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আজকে বিদায় নিব। এতক্ষণ যারা আমার ক্লাসের সাথে ছিলেন এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য কলেজের যারা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ। আগামী ক্লাসে আবার দেখা হবে।